গল্প ভয়ঙ্কর আফ্রিকা, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মোম্বাসা থেকে যে রেলপথ গিয়েছে কিম্মু ভিক্টোরিয়া নায়াঞ্জা হ্রদের ধারে, তারই একটা শাখা লাইন তখন তৈরি হচ্ছিল। জায়গাটা মোম্বাসা থেকে 350 মাইল পশ্চিমে, ইউগান্ডা রেলওয়ে নুটসবার্গ স্টেশন থেকে 72 মাইল দক্ষিণ পশ্চিম কোণে। এখানে শঙ্কর কনস্ট্রাকশন ক্যাম্পের কেরানি ও সরকারি স্টোর কিপার হয়ে এসেছে। থাকে ছোট একটা তাঁবুতে, তার আশেপাশে অনেক তাঁবু। এখানে এখনো বাড়িঘর তৈরি হয়নি বলে তাঁবুতেই সবাই থাকে। তাঁবুগুলো একটি খোলা জায়গায় চক্রাকারে সাজানো, তাদের চারিধার ঘিরে বহু দূরব্যাপী মুক্ত প্রান্তর, দীর্ঘ দীর্ঘ ঘাসে ভরা, মাঝে মাঝে গাছ। তাঁবুগুলোর ঠিক গায়েই খোলা জায়গার শেষ সীমায় একটা বড় বাওবাব গাছ, আফ্রিকার বিখ্যাত গাছ। শঙ্কর কতবার ছবিতে দেখেছে, এবার সত্যিকার বাওবাব দেখে শঙ্করের যেন আশ মেটে না। নতুন দেশ, শঙ্করের তরুণ তাজা মন, সেই ইউগান্ডার এই নির্জন মাঠ ও বনে নিজের স্বপ্নের সার্থকতাকে যেন খুঁজে পেলে। কাজ শেষ হয়ে যেতেই সে তাঁবু থেকে রোজ বেরিয়ে পড়ত। যেদিকে দু চোখ যায় সেদিকে বেড়াতে বের হতো। পূবে, পশ্চিমে, দক্ষিণে, উত্তরে, সব দিকেই লম্বা লম্বা ঘাস, কোথাও মানুষের মাথা সমান উঁচু, কোথাও তার চেয়েও উঁচু। কনস্ট্রাকশন তাঁবুর ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সাহেব একদিন শঙ্করকে ডেকে বললেন, শোনো রায়, ওরকম এখানে বেরিও না, বিনা বন্দুকে এখানে এক পাও যেও না। প্রথম এই ঘাসের জমিতে পথ হারাতে পারো, পথ হারিয়ে লোকে এসব জায়গায় মারাও গিয়েছে জলের অভাবে। দ্বিতীয়, ইউগান্ডা সিংহের দেশ, এখানে আমাদের সারা শব্দ আর হাতুড়ি ঠোকার আওয়াজে সিংহ হয়তো একটু দূরে চলে গিয়েছে, কিন্তু ওদের বিশ্বাস নেই। খুব সাবধান, এসব অঞ্চল মোটেই নিরাপদ নয়। একদিন দুপুরের পরে কাজকর্ম বেশ পুরোদমে চলছে। হঠাৎ তাঁবু থেকে কিছু দূরে লম্বা ঘাসের জমির মধ্যে মনুষ্যকণ্ঠের আর্তনাদ শোনা গেল। সবাই সেদিকে ছুটে গেল ব্যাপার কি দেখতে। শঙ্করও ছুটল। ঘাসের জমি পাতি পাতি করে খোঁজা হলো, কিছুই নেই সেখানে। কিসের চিৎকার তবে? ইঞ্জিনিয়ার সাহেব এলেন। কুলিদের নাম ডাকা হলো। দেখা গেল একজন কুলি অনুপস্থিত। অনুসন্ধানে জানা গেল সে একটু আগে ঘাসের বনের দিকে কি কাজে গিয়েছিল, তাকে ফিরে আসতে কেউ দেখেনি। খোঁজাখুঁজি করতে করতে ঘাসের বনের বাইরে একটা বালির ওপরে সিংহের পায়ের দাগ দেখা গেল। সাহেব বন্দুক নিয়ে লোকজন সঙ্গে পায়ের দাগ দেখে অনেক দূরে গিয়ে একটা বড় পাথরের আড়ালে হতভাগ্য কুলির রক্তাক্ত দেহ বার করলেন। তাকে তাঁবুতে ধরাধরি করে নিয়ে আসা হলো, কিন্তু সিংহের কোনো চিহ্ন মিলল না। লোকজনের চিৎকারে সে শিকার ফেলে পালিয়েছে। সন্ধ্যার পূর্বেই কুলিটা মারা গেল। তাঁবুর চারিপাশে লম্বা ঘাস অনেক দূর পর্যন্ত কেটে সাফ করে দেওয়া হলো পরদিনই। দিন কতক সিংহের কথা ছাড়া তাঁবুতে আর কোনো গল্পই নেই। তারপর মাসখানেক পরে ঘটনাটা পুরনো হয়ে গেল। সে কথা সকলের মনে চাপা পড়ে গেল। কাজকর্ম আবার বেশ চলল। সেদিন দিনে খুব গরম, সন্ধ্যার একটু পরেই কিন্তু ঠান্ডা পড়ল। কুলিদের তাঁবুর সামনে অনেক কাঠকুটো জ্বালিয়ে আগুন করা হয়েছে। সেখানে তাঁবুর সবাই গোল হয়ে বসে গল্পগুজব করছে। শঙ্করও সেখানে আছে। সে ওদের গল্প শুনছে এবং অগ্নিকুণ্ডের আলোতে কেনিয়া মর্নিং নিউজ পড়ছে। খবরের কাগজখানা 5 দিনের পুরনো, কিন্তু এ জনহীন প্রান্তরে তবু এখানেতে বাইরের দুনিয়ার যা কিছু একটু খবর পাওয়া যায়। তিরুমুল আপ্পা বলে একজন মাদ্রাজি কেরানির সঙ্গে শঙ্করের খুব বন্ধুত্ব হয়েছিল। তিরুমুল তরুণ যুবক, বেশ ইংরেজি জানে, মনেও খুব উৎসাহ। সে বাড়ি থেকে পালিয়ে এসেছে অ্যাডভেঞ্চারের নেশায়। শঙ্করের পাশে বসে সে আজ সন্ধ্যা থেকে ক্রমাগত দেশের কথা, তার বাপ মায়ের কথা, তার ছোট বোনের কথা বলছে। ছোট বোনকে সে বড় ভালোবাসে। বাড়ি থেকে এসে তার কথাই তিরুমুলের বড় মনে পড়ে। একবার সে দেশের দিকে যাবে সেপ্টেম্বর মাসের শেষে। 2 মাস ছুটি মঞ্জুর করবে না সাহেব? ক্রমে রাত বেশি হলো। মাঝে মাঝে আগুন নিভে যাচ্ছে, আবার কুলিরা তাতে কাঠকুড়ো ফেলে দিচ্ছে। আরও অনেকে উঠে শুতে গেল। কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ ধীরে ধীরে দূর দিগন্তে দেখা দিল। সমগ্র প্রান্তর জুড়ে আলো আঁধারের লুকোচুরি আর বুনো গাছের দীর্ঘ দীর্ঘ ছায়া।
শঙ্করের ভারী অদ্ভুত মনে হচ্ছিল বহু দূর বিদেশের এই স্তব্ধ রাত্রির সৌন্দর্য। কুলিদের ঘরের একটা খুঁটিতে হেলান দিয়ে একদৃষ্টে সে সম্মুখের বিশাল জনহীন তৃণভূমির আলো আধার মাখা রূপের দিকে চেয়ে চেয়ে কত কি ভাবছিল। ওই বাওবাব গাছটার ওদিকে অজানা দেশের সীমা কেপটাউন পর্যন্ত বিস্তৃত, মধ্যে পড়বে কত পর্বত অরণ্য, প্রাগৈতিহাসিক যুগের নগর জিমবাড়ি, বিশাল ও বিভীষিকাময় কালাহারি মরুভূমি, হীরকের দেশ, সোনার খনির দেশ। একজন বড় সন্ন্যাসী পর্যটক যেতে যেতে হোঁচট খেয়ে পড়ে গেলেন। যে পাথরটাতে লেগে হোঁচট খেলেন সেটা হাতে তুলে ভালো করে পরীক্ষা করে দেখলেন তার সঙ্গে সোনা মেশানো রয়েছে। সে জায়গায় বড় একটা সোনার খনি বেরিয়ে পড়ল। এ ধরনের কত গল্প সে পড়েছে দেশে থাকতে। এই সেই আফ্রিকা, সেই রহস্যময় মহাদেশে, সোনার দেশ, হীরের দেশ, কত অজানা জাতি, অজানা দৃশ্যাবলী, অজানা জীবজন্তু এর সীমাহীন ট্রপিক্যাল অরণ্যে আত্মগোপন করে আছে। কে তার হিসেব রেখেছে? কত কি ভাবতে ভাবতে শঙ্কর কখন ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কিসের শব্দে তার ঘুম ভাঙল। সে ধর্মর করে জেগে উঠে বসল। চাঁদ আকাশে অনেকটা উঠেছে, ধপধপে সাদা জ্যোৎস্না দিনের মতো পরিষ্কার। অগ্নিকুণ্ডের আগুন গিয়েছে নিবে। কুলিরা সব কুণ্ডলি পাকিয়ে আগুনের ওপরে শুয়ে আছে। কোনো দিকে কোনো শব্দ নেই। হঠাৎ শঙ্করের দৃষ্টি পড়ল তার পাশে। এখানে তো তিরুমুলাপ্পা বসে তার সঙ্গে গল্প করছিল। সে কোথায়? তাহলে হয়তো সে তাঁবুর মধ্যে ঘুমোতে গিয়ে থাকবে। শঙ্করও নিজে উঠে শুতে যাবার উদ্যোগ করছে। এমন সময় অল্প দূরেই পশ্চিম কোণে মাঠের মধ্যে ভীষণ সিংহগর্জন শুনতে পাওয়া গেল। রাত্রির অস্পষ্ট জ্যোৎস্নালোক যেন কেঁপে উঠল সে রবে। কুলিরা ধর্মর করে জেগে উঠল। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে তাঁবুর বাইরে এলেন। শঙ্কর জীবনে এই প্রথম শুনলে সিংহের গর্জন। সেই দিক দিশাহীন তৃণভূমির মধ্যে শেষ রাতের জ্যোৎস্নায় যে গর্জন, যে কি এক অনির্দেশ্য অনুভূতি তার মনে জাগালে। তা ভয় নয়, সে এক রহস্যময় ও জটিল মনোভাব। একজন বৃদ্ধ মাসাই কুলি ছিল তাঁবুতে। সে বললে, সিংহ লোক মেরেছে, না মারলে এমন গর্জন করবে না। তাঁবুর ভেতর থেকে তিরুমুলের সঙ্গী এসে হঠাৎ জানালে তিরুমুলের বিছানা শূন্য, সে তাঁবুর মধ্যে কোথাও নেই। কথাটা শুনে সবাই চমকে উঠল। শঙ্কর নিজে তাঁবুর মধ্যে ঢুকে দেখে এলো সত্যিই সেখানে কেউ নেই। তখনই কুলিরা আলো জেলে লাঠি নিয়ে বেরিয়ে পড়ল। সব তাঁবুগুলোতে খোঁজ করা হলো। নাম ধরে চিৎকার করে ডাকাডাকি করলে সবাই মিলে। তিরুমুলের কোনো সাড়া মিলল না। তিরুমুল যেখানটাতে শুয়েছিল সেখানটাতে ভালো করে দেখা গেল তখন একটা কোনো ভারী জিনিসকে টেনে নিয়ে যাওয়ার দাগ মাটির ওপরে সুস্পষ্ট। ব্যাপারটা বুঝতে কারো দেরি হলো না। বাওবাব গাছের কাছে তিরুমুলের জামার হাতার খানিকটা টুকরো পাওয়া গেল। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে আগে আগে চললেন। শঙ্কর তার সঙ্গে চলল। কুলিরা তাদের অনুসরণ করতে লাগলো। সেই গভীর রাত্রে তাঁবু থেকে দূরে মাঠের চারিদিকে অনেক জায়গা খোঁজা হলো। তিরুমুলের দেহের কোনো সন্ধান মিলল না। এবার আবার সিংহের গর্জন শোনা গেল, কিন্তু দূরে, যেন এই নির্জন প্রান্তরে অধিষ্ঠাত্রী কোনো রহস্যময়ী রাক্ষসীর বিকট চিৎকার। মাসাই কুলিটা বললে, সিংহ দেহ নিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওকে নিয়ে আমাদের ভুগতে হবে। আরও অনেকগুলো মানুষ ও ঘায়েল না করে ছাড়বে না। সবাই সাবধান, যে সিংহ একবার মানুষ খেতে শুরু করে সে অত্যন্ত ধূর্ত হয়ে ওঠে। রাত যখন 3টে তখন সবাই ফিরল তাঁবুতে। বেশ ফুটফুটে জ্যোৎস্নায় সারা মাঠ আলো হয়ে উঠেছে। আফ্রিকার এই অংশে পাখি বড় দেখা যায় না দিনে মানে, কিন্তু এক ধরনের রাত্রিচর পাখির ডাক শুনতে পাওয়া যায় রাত্রে। সে সুর অপার্থিব ধরনের মিষ্টি। এইমাত্র সেই পাখি কোন গাছের মাথায় বহু দূরে ডেকে উঠল। মনটা এক মুহূর্তে উদাস করে দেয়। শঙ্কর ঘুমোতে গেল না, আর সবাই তাঁবুর মধ্যে শুতে গেল, কারণ পরিশ্রম কারো কম হয়নি। তাঁবুর সামনে কাঠকুটো জ্বালিয়ে প্রকাণ্ড অগ্নিকুণ্ড করা গেল। শঙ্কর সাহস করে বাইরে বসতে অবশ্যই পারলে না, এরকম দুঃসাহসের কোনো অর্থ হয় না। তবে সে নিজের ঘরের ঘরে শুয়ে জানলা দিয়ে বিস্তৃত জ্যোৎস্নালোকিত অজানা প্রান্তরের দিকে চেয়ে রইল। মনে কি এক অদ্ভুত ভাব। তিরুমুলের অদৃষ্ট লিপি এই জন্যই বোধহয় তাকে আফ্রিকায় টেনে এনেছিল।
তাকেই বা কী জন্য এখানে এনেছে তার অদৃষ্ট, কে জানে তার খবর। আফ্রিকা অদ্ভুত সুন্দর দেখতে, কিন্তু আফ্রিকা ভয়ঙ্কর দেখতে। বাবলা বনে ভর্তি বাংলাদেশের মাঠের মতো দেখালে কি হবে? আফ্রিকা অজানা মৃত্যু সংকুল, যেখানে সেখানে অতর্কিত নিষ্ঠুর মৃত্যুর ফাঁদ পাতা। পর মুহূর্তে কি ঘটবে এ মুহূর্তে তা কেউ বলতে পারে না। আফ্রিকা প্রথম বলি গ্রহণ করেছে তরুণ হিন্দু যুবক তিরুমুলকে। সে বলি চায়, তিরুমুল তো গেল, সঙ্গে সঙ্গে ক্যাম্পে পরদিন থেকে এমন অবস্থা হয়ে উঠল যে আর সেখানে সিংহের উপদ্রবে থাকা যায় না। মানুষ খেকো সিংহ অতি ভয়ঙ্কর জানোয়ার, যেমন সে ধূর্ত তেমনি সাহসী। সন্ধ্যা তো দূরের কথা, দিনে মানেই একা বেশি দূর যাওয়া যায় না। সন্ধ্যার আগে তাঁবুর মাঠে নানা জায়গায় বড় বড় আগুনের কুণ্ড করা হয়। কুলিরা আগুনের কাছে ঘেঁষে বসে গল্প করে, রান্না করে, সেখানে বসেই খাওয়া দাওয়া করে। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক হাতে রাত্রে ৩-৪ বার তাঁবুর চারিদিকে ঘুরে পাহারা দেন। এত সতর্কতার মধ্যেও একটা কুলিকে সিংহ নিয়ে পালালো। তিরুমুলকে মারবার ঠিক 2 দিন পরে সন্ধ্যা রাত্রে। তারপর দিন একটা সোমালি কুলি দুপুরে তাঁবু থেকে ৩০০ গজের মধ্যে পাথরের ঢিবিতে পাথর ভাঙতে গেল। সন্ধ্যায় সে আর ফিরল না। সেই রাতেই রাত 10টার পরে শঙ্কর ইঞ্জিনিয়ার সাহেবের তাঁবু থেকে ফিরেছে। লোকজন কেউ বড় একটা বাইরে নেই। সকাল সকাল যে যার ঘরে শুয়ে পড়েছে। কেবল এখানে ওখানে 2-একটা নির্বাপিত প্রায় অগ্নিকুণ্ড। দূরে শিয়াল ডাকছে। শিয়ালের ডাক শুনলেই শঙ্করের মনে হয় বাংলাদেশের পাড়াগাঁয়ে আছে। চোখ বুজে সে নিজের গ্রামটা ভাববার চেষ্টা করে। তাদের ঘরের কোণের সেই বিলিতি আমড়া গাছটা ভাববার চেষ্টা করে। আজও সে একবার থমকে দাঁড়িয়ে তাড়াতাড়ি চোখ বুঝল। কি চমৎকার লাগে! কোথায় সে? সেই তাদের গ্রামের বাড়িতে, জানালার কাছে তক্তপোষে শুয়ে। বিলিতি আমড়া গাছটার ডালপালা চোখ খুললেই চোখে পড়বে। ঠিক দেখবে সে চোখ খুলে। শঙ্কর ধীরে ধীরে চোখ খুললে। অন্ধকার প্রান্তর, দূরে সেই বাওবাব গাছটা অস্পষ্ট অন্ধকারে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ তার মনে হলো সামনের একটা ছাতার মতো গোল খড়ের নিচু চালের ওপর একটা কি যেন নড়ছে। পরক্ষণে সে ভয় ও বিস্ময়ে কাঠ হয়ে গেল। প্রকাণ্ড একটা সিংহ খড়ের চাল থাবা দিয়ে খুঁচিয়ে গর্ত করার চেষ্টা করছে। ও মাঝে মাঝে নাকটা চালের গর্তের কাছে নিয়ে গিয়ে কিসের যেন ঘ্রাণ নিচ্ছে। তার কাছ থেকে চালটার দূরত্ব বড়জোর 20 হাত। শঙ্কর বুঝলে সে ভয়ানক বিপদগ্রস্ত। সিংহ চালার খড় খুঁচিয়ে গর্ত করতে ব্যস্ত। সেখান দিয়ে ঢুকে সে মানুষ নেবে। শঙ্করকে সে এখনো দেখতে পায়নি। তাঁবুর বাইরে কোথাও লোক নেই। সিংহের ভয়ে বেশি রাত্রে কেউ বাইরে থাকতে চায় না, বাইরে থাকে না। নিজে সে সম্পূর্ণ নিরস্ত। এক গাছ লাঠি পর্যন্ত হাতে নেই। শঙ্কর নিঃশব্দে পিছু হটতে লাগলো, ইঞ্জিনিয়ারের তাঁবুর দিকে, সিংহের দিকে চোখ রেখে। 1 মিনিট, 2 মিনিট। নিজের স্নায়ুমণ্ডলীর ওপর যে তার এত কর্তৃত্ব ছিল তা এর আগে শঙ্কর জানতই না। একটা ভীতিসূচক শব্দ তার মুখ দিয়ে বেরুলো না, বা হঠাৎ পিছু ফিরে দৌড় দেবার চেষ্টাও করলে না। ইঞ্জিনিয়ারের তাঁবুর পর্দা উঠিয়ে সে ঢুকে দেখল সাহেব টেবিলে বসে তখনও কাজ করছে। সাহেব ওর রকম সকম দেখে বিস্মিত হয়ে কিছু জিজ্ঞাসা করার আগেই ও বললে, সাহেব, সিংহ! সাহেব লাফিয়ে উঠল। কই, কোথায়? বন্দুকের রাখে একটা 375 ম্যানলিকার রাইফেল ছিল। সাহেব সেটা নামিয়ে নিলে। শঙ্করকে আর একটা রাইফেল দিলে। দুজনে তাঁবুর পর্দা তুলে আস্তে আস্তে বাইরে এলো। একটু দূরেই কুলি লাইনের সেই গোল চালা। কিন্তু চালার ওপর কোথায় সিংহ? শঙ্কর আঙুল দিয়ে দেখিয়ে বললে, এইমাত্র দেখে গেলাম স্যার, ওই চালার ওপর সিংহ থাবা দিয়ে খড় খোঁচাচ্ছে। সাহেব বলল, পালিয়েছে। জাগাও সবাইকে। একটু পরে তাঁবুতে মহা শোরগোল পড়ে গেল। লাঠি, সরকি, গাতি, মুগুর নিয়ে কুলির দল হল্লা করে বেরিয়ে পড়ল। খোঁজ চারিদিকে খড়ের চাল সত্যি ফুটো দেখা গেল। সিংহের পায়ের দাগও পাওয়া গেল, কিন্তু সিংহ উধাও হয়েছে। আগুনের কুণ্ডে বেশি করে কাঠ ও শুকনো খড় ফেলে আগুন আবার জ্বালালো।
শুকনো খড় ফেলে আগুন আবার জ্বালানো হলো। সে রাত্রে অনেকেরই ভালো ঘুম হলো না, কিন্তু তাঁবুর বাইরেও বড় একটা কেউ রইল না। শেষ রাতের দিকে শঙ্কর নিজের তাঁবুতে শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিল। একটা মহা শোরগোলের শব্দে তার ঘুম ভেঙে গেল। মাসাই কুলিরা সিম্বা সিম্বা বলে চিৎকার করছে। দুবার বন্দুকের আওয়াজ হলো। শঙ্কর তাঁবুর বাইরে এসে ব্যাপার জিজ্ঞাসা করে জানলে সিংহ এসে আস্তাবলের একটা ভারবাহী অশ্বাতরকে জখম করে গিয়েছে এইমাত্র। সবাই শেষ রাতে একটু ঝিমিয়ে পড়েছে, আর সেই সময় এই কাণ্ড। পরদিন সন্ধ্যার ঝোঁকে একটা ছোকরা কুলিকে তাঁবু থেকে 100 হাতের মধ্যে সিংহ নিয়ে গেল। দিন চারেক পরে আবার একটা কুলিকে নিলে বাওবাব গাছটার তলা থেকে। কুলিরা আর কেহ কাজ করতে চায় না। লম্বা লাইনে গাতিওয়ালা কুলিদের অনেক সময় খুব ছোট দলে ভাগ হয়ে কাজ করতে হয়। তারা তাঁবু ছেড়ে দিনের বেলাতেও বেশি দূর যেতে চায় না। তাঁবুর মধ্যে থাকাও রাত্রে নিরাপদ নয়। সকলেরই মনে ভয়। প্রত্যেকেই ভাবে এবার তার পালা। কাকে কখন নেবে কিছুই স্থিরতা নেই। এই অবস্থায় কাজ হয় না। কেবল মাসাই কুলিরা অবিচলিত রইল। তারা জমকেও ভয় পায় না। তাঁবু থেকে 2 মাইল দূরে গাতির কাজ তারাই করে। সাহেব বন্দুক নিয়ে দিনের মধ্যে 4-5 বার তাদের দেখাশোনা করে আসে। কত নতুন ব্যবস্থা করা হলো, কিছুতেই সিংহের উপদ্রব কমল না। কত চেষ্টা করেও সিংহ শিকার করা গেল না। অনেকে বললে, সিংহ একটা নয়, অনেকগুলো, কটা মেরে ফেলা যাবে? সাহেব বলল, মানুষ খেকো সিংহ বেশি থাকে না, এ একটা সিংহেরই কাজ। একদিন সাহেব শঙ্করকে ডেকে বললে, বন্দুকটা নিয়ে গাতিদার কুলিদের একবার দেখে আসতে। শঙ্কর বললে, সাহেব তোমার ম্যানিলিকারটা দাও। সাহেব রাজি হলো। শঙ্কর বন্দুক নিয়ে একটা অশ্বাতরে চড়ে রওনা হলো। তাঁবু থেকে মাইল দূরে এক জায়গায় একটা ছোট জলা। শঙ্কর দূর থেকে জলাটা যখন দেখতে পেয়েছে তখন বেলা প্রায় 3টে। কেউ কোনো দিকে নেই। রোদের ঝাঁঝ মাঠের মধ্যে তাপ তরঙ্গের সৃষ্টি করেছে। হঠাৎ অশ্বতর থমকে দাঁড়িয়ে গেল। আর কিছুতেই সেটা এগিয়ে যেতে চায় না। শঙ্করের মনে হলো জায়গাটার দিকে যেতে অশ্বতরটা ভয় পাচ্ছে। একটু পরে পাশের ঝোপে কি যেন একটা নড়ল, কিন্তু সেদিকে চেয়ে সে কিছু দেখতে পেল না। সে অশ্বাতর থেকে নামলো, তবু অশ্বতর নড়তে চায় না। হঠাৎ শঙ্করের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। ঝোপের মধ্যে সিংহ তার জন্য ওত পেতে বসে নেই তো। অনেক সময় এরকম হয় সে জানে। সিংহ পথের পাশে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে অনেক দূর পর্যন্ত নিঃশব্দে তার শিকারের অনুসরণ করে। নির্জন স্থানে সুবিধা বুঝে তার ঘাড়ের ওপর লাফিয়ে পড়ে। যদি তাই হয়, শঙ্কর অশ্বতর নিয়ে আর এগিয়ে যাওয়া উচিত বিবেচনা করলে না। ভাবলে তাঁবুতে ফিরেই যাই। সবে সে তাঁবুর দিকে অশ্বতরের মুখটা ফিরিয়েছে, এমন সময় আবার ঝোপের মধ্যে কি একটা নড়ল। সঙ্গে সঙ্গে ভয়ানক সিংহের গর্জন ও একটা ধূসর বর্ণের বিরাট দেহ সশব্দে অশ্বতরের ওপর এসে ঝাঁপিয়ে পড়ল। শঙ্কর তখন হাত চারেক এগিয়ে আছে। সে তখনই ফিরে দাঁড়িয়ে বন্দুক উঁচিয়ে উপরি উপরি 2 বার গুলি চালালে। গুলি লেগেছে কিনা বোঝা গেল না, কিন্তু তখন অশ্বতর মাটিতে লুটিয়ে পড়েছে। ধূসর বর্ণের জানোয়ারটা পলাতক। শঙ্কর পরীক্ষা করে দেখলে অশ্বতরের কাঁধের কাছে অনেকটা মাংস ছিন্ন ভিন্ন। রক্তে মাটি ভেসে যাচ্ছে। যন্ত্রণায় সেটা ছটফট করছে। শঙ্কর এক গুলিতে তার যন্ত্রণার অবসান করলে। তারপর সে তাঁবুতে ফিরে এলো। সাহেব বললে, সিংহ নিশ্চয়ই জখম হয়েছে। বন্দুকের গুলি যদি গায়ে লাগে তবে দস্তুর মতো জখম তাকে হতেই হবে। কিন্তু গুলি লেগেছিল তো? শঙ্কর বললে, গুলি লাগালাগির কথা সে বলতে পারে না। বন্দুক ছুঁড়েছিল এইমাত্র কথা। লোকজন নিয়ে খোঁজাখুঁজি করে 2-3 দিন কোনো আঘাত বা মৃত সিংহের সন্ধান পাওয়া গেল না। জুন মাসের প্রথম থেকে বর্ষা নামলো। কতকটা সিংহের উপদ্রবের জন্য, কতকটা বা জলাভূমির সান্নিধ্যের জন্য অস্বাস্থ্যকর হওয়ায় তবু ওখান থেকে উঠে গেল। শঙ্করকে আর কনস্ট্রাকশন তাঁবুতে থাকতে হলো না। কিসুমু থেকে প্রায় 30 মাইল দূরে একটা ছোট স্টেশনে সে স্টেশন মাস্টারের কাজ পেয়ে জিনিসপত্র নিয়ে সেখানেই চলে গেল।